আমার প্রিয় ছাত্রছাত্রী, আবারও আমি তোমাদের দরবারে হাজির হলাম। কারণ ছাত্রছাত্রী আমার অত্যন্ত প্রিয়, সেই কারণেই সেখানে না এসে আমি থাকতে পারি না। তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হলো চর্যাপদ। তোমরা সকলেই জানো, বাংলা সাহিত্যের আদি গ্রন্থটির নাম হলো চর্যাপদ। তো চর্যাপদ আলোচনার আগে চর্যাপদের একটি উৎকৃষ্ট উদাহরণ দিয়ে চর্যাপদ বিষয়ে আলোচনা করব। চর্যাপদের আমরা যে কজন কবিকে আমরা পেয়েছি, যে 24 জন কবিকে আমরা পেয়েছি, তাদের মধ্যে অন্যতম কবি একজন হলেন ভসুকোপাধ্য। তো ভসুকোপাধ্যায়ের একটি কবিতা নিয়ে প্রথমে তোমাদের সামনে আমি আলোচনা করছি। কারণ অনেক ছাত্রছাত্রী জানে না চর্যাপদের যে সমস্ত কবিতাগুলো আছে, সেই কবিতাগুলো কীরকম, তার ভাষাই বা কীরকম, তার ছন্দই বা কীরকম। এবং চর্যাপদে যে চর্যাপদ বাংলা সাহিত্যে আদি গ্রন্থ, এবং এই আদি গ্রন্থে যে কবিতাগুলো আমরা পেয়েছি, সেই কবিতাগুলো রূপরেখা কীরকম। তো আমি বলেছি যে চর্যাপদের অন্যতম একজন শ্রেষ্ঠ কবি হলেন ভসুকোপাধ্য। সেই ভসুকোপাধ্যায়ের একটি কবিতা নিয়ে আমি আলোচনা করছি। কবিতাটা এরকম, তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করবে, দেখবে যে সেই সময়ে বাংলা ভাষা কীরকম ছিল। যেমন কাহেরে ঘিনি মেলি আছহু কিস, কাহেরে ঘিনি মেলি আছহু কিস, বেড়িল হাক পর চৌদেশ। এর অর্থটা কি তোমাদের বলে দিই। কাহেরে ঘিনি মেলি আছহু কিস, অর্থাৎ কাকে গ্রহণ করি আর কাকেই বা রাখি। বেড়িল হাক পড় চৌদিশ, চারিদিকে বেড়ে হাঁক পড়ল। তো এই বিষয়টা কি, এই যে দুটো লাইন বা দুটো পংক্তি তোমাদের সামনে তুলে ধরলাম এবং আধুনিক ভাষায় কি হয়ে তার অর্থও করে দিলাম, এর ভেতরের অর্থটা কি সে বিষয়ে আমাদের জানতে হবে। প্রথমে মনে রাখা দরকার, চর্যাপদগুলো কিন্তু বৌদ্ধ সাধকদের লেখা, এবং বৌদ্ধ সাধকদের যে নির্মাণ লাভের গূঢ় রহস্য, সেই গূঢ় রহস্যগুলো এই পদগুলোতে আলোচনা করা হয়েছে। তাহলে এখানে আমরা দেখলাম, কাহেরে ঘিনি মেলি আছহ কিস, কাকে গ্রহণ করি আর কাকে রাখি। কবিতাটা এখানে শুরু হয়েছে এভাবে, অর্থাৎ এটা পুরোপুরিভাবে আধ্যাত্মিক জগতের কবিতা বা পদ। আমাদের জীবনে, অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবনে দুটি সত্তা কাজ করে। একটি সত্তা হলো তার মনোজগতের সত্তা, আরেকটি সত্তা হলো তার আত্মিক সত্তা। তো আমরা সাধারণ মানুষ প্রায় সকলেই এই মনোজগতের সত্তা নিয়ে কারবার করি।
তাহলে এই মনোজগতের মধ্যে কি কি আছে? মনোজগতের মধ্যে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আমাদের ষড়রিপু দণ্ডায়মান, অর্থাৎ লোভ, হিংসা, কামনা, বাসনা, মোহ, মদ, মাৎসর্য, এগুলোর মধ্য দিয়ে আমাদের মনের জগৎ গড়ে উঠেছে। আর এদের সঙ্গেই আমাদের কারবার, এদের মধ্য দিয়েই আমাদের সুখ দুঃখ। আমরা সবসময় সুখ চাই, অনেক দুঃখকে এড়িয়ে একটু সুখের আশায় আমরা ছুটে বেড়াই। তো বুদ্ধদেবের যে প্রচার তত্ত্ব, তাতে বুদ্ধদেব বলেছিলেন জরা, ব্যাধি আর মৃত্যুর কারণ হচ্ছে আমাদের ষড়রিপু, অর্থাৎ আমাদের কামনা বাসনা। এটা যদি না থাকে তাহলে আমরা নির্মাণ লাভ করতে পারব, অর্থাৎ সুখ দুঃখের জরা মৃত্যুর ওপারে যেতে পারব। তাহলে আমরা জরা, ব্যাধি আর মৃত্যুর হাত থেকে রক্ষা পাব। তো এই যে বিষয় আর কি, যেটা মানসিকভাবে আমরা যাকে নিয়ে কারবার করি, যে ষড়রিপুকে নিয়ে কারবার করি, সেটাকে আমরা গ্রহণ করব না আমাদের আত্মিক জগতের মধ্য দিয়ে সেই নির্মাণ লাভ করব, সেই ঈশ্বরকে লাভ করব, যেখানে সুখ সমস্ত জরা, ব্যাধি, মৃত্যুর ওপারে আমরা চলে যেতে পারব। এই নিয়ে দ্বন্দ্ব কবির মধ্যে সৃষ্টি হয়েছে। সেই জন্য কবি বললেন, কাহেরে ঘিনি মেলি আছো হু কি সব, কাকে গ্রহণ করি আর কাকে ত্যাগ করি। মনোজগতের যে সুখ, যে দুঃখ, তাকে গ্রহণ করব, আমাদের আত্মিক জগতের নির্মাণ লাভের দিকে ছুটে যাব। তারপরে কি হলো? পরের যে পংক্তিটা, সে পংক্তিটা কিভাবে শুরু হয়েছে? চারিদিকে বেড়ে হাঁক পড়ল, অর্থাৎ চারিদিক দিয়ে আমাকে ঘিরে ধরল, তারা হাঁক ডাক শুরু করে দিল, আমাকে আক্রমণ করলো। যেন আমাদের চারিদিকে প্রতিটা মুহূর্তে কে বা কারা ঘিরে ধরে আছে, সেটা হলো আমাদের ষড়রিপু, লোভ, হিংসা, কামনা, বাসনা, মোহ, মদ, মাৎসর্য। এরা আমাদের ঘিরে ধরে আছে। তারপরে কি? অপনা মাংসে হরিণা বৈরী, অসাধারণ একটি পংক্তি। আধুনিককালে ওই পংক্তি অসাধারণ হয়ে আছে। আপনা মাংসে হরিণা বৈরী, হরিণা যে সে তার প্রধান শত্রু হচ্ছে তার মাংস। এটা যদি আমরা বাইরের অর্থটা ধরি তাহলে এইভাবে আসে। সেই কারণে হরিণাকে শিকার করবার জন্য শিকারীরা ফান পেতে থাকে, অস্ত্র হাতে তুলে নেয়। তে আপনা মাংসে হরিণা বৈরী, ঠিক হরিণার তার শত্রু তার নিজের মাংস। ঠিক পরের লাইন হচ্ছে, ক্ষণহ ন ছাড়ো ভুসুকু আহেরি। এই ভুসুকু অর্থাৎ কবি ভুসুকু হরিণাকে এক মুহূর্তের জন্যও ছাড়ে না, কারণ কবিও আক্রান্ত, কবিও আসক্ত এই হরিণার মাংসে। তাহলে কবিও আক্রান্ত লোভে। মাংস, হরিণার মাংস মানে লোভের প্রতীক, আমাদের হিংসার প্রতীক, আমাদের কামনা বাসনার প্রতীক। এটা কবিও সেখানে আক্রান্ত। সেই জন্য
এই হরিণাকে কবি এক মুহূর্তের জন্য ছাড়ে না। তো প্রতিটা মানুষই ঠিক এইভাবেই সে হরিণা রূপী মাংসে আসক্ত। তার মানে আমাদের লোভে আসক্ত, আমাদের হিংসায় আমরা আসক্ত, আমরা কামনা বাসনায় আসক্ত। এই পরের লাইনে চলে যাই। तीन न छुप्पुई हरिणा पिबई न पानी। तीन न छुप्पुई हरिणा पिबई न पानी। অসাধারণ একটি লাইন। হরিণা এখানে কি করলো? হরিণা তৃণ ছয় না, তার প্রিয় খাবার তৃণ অর্থাৎ ঘাস। তার ঘাস খাবার ইচ্ছা নেই এখন আর, সে জল পান করে না। পিবই না পানি, সে জল পান করে না। হঠাৎ করে এই দুটো লাইন উপস্থিত হলো, দুটো পংক্তি উপস্থিত হলো। হরিণার মধ্যে আমরা অদ্ভুত বৈরাগ্য লক্ষ্য করলাম। এই বৈরাগ্য আমরা বৈষ্ণব পদাবলিতে পেয়েছি, যে রাধা কৃষ্ণের কথা শুনে, কৃষ্ণের রূপের বর্ণনা শুনে, কৃষ্ণের বাঁশি শুনে যে রাধা বসেছিল সদাই ধ্যানে, চাহে মেঘ পানে, না শুনে কাহারও কথা। ঠিক এই বৈরাগ্যই যেন আমরা হরিণার মধ্যে দেখতে পেলাম। কেন এই বৈরাগ্য এলো? হরিণা কি তাহলে বুঝতে পেরেছে যে এই লোভ, এই কামনা বাসনা, এরাই আমার প্রধান শত্রু, এখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, তাহলেই আমি মোক্ষ লাভ করতে পারবো, তাহলেই আমি নির্বাণের পথে। ঠিক তার পরের দুটো পংক্তি এলো এইভাবে। হরিণা হরিণীর নীল ন জানি। এই হরিণা হরিণীর নীল ন জানি। হরিণা হরিণীর ঠিকানা জানি না। হরিণা হরিণীর ঠিকানা জানি না। হরিণী बोला तो सुनो, হরিণা তো। হরিণী হরিণাকে বলল, শোনো তুমি, শোনো তুমি, এ বনচ্ছাড়ি অহু ভান্ত, এই বন ছেড়ে তুমি পালিয়ে যাও। অদ্ভুত না? তাহলে এই হরিণার আর হরিণীর সম্পর্কটা কি? রাধার সঙ্গে কৃষ্ণের যে সম্পর্ক, সেই সম্পর্ক। হরিণা আর হরিণী সম্পর্কটা ঠিক এইরকম। বধূ, চিরকালের বধূ, চিরকালের প্রিয় বন্ধু, যে তাকে সমস্ত কামনা থেকে, লোভ থেকে উদ্ধার করে প্রতিটা মুহূর্তে, অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে দেয়, সে হচ্ছে হরিণী। তাই হরিণা এই হরিণীর ঠিকানা জানে না। সে তার হয়তো নাম শুনেছে, হরিণীর নাম শুনেছে, প্রিয় বধূর নাম শুনেছে, কিন্তু ঠিকানা তার জানে না। সেই কারণেই সেই হরিণা দিনও ছয় না, জল পান করে না। তার মধ্যে অদ্ভুত বৈরাগ্য এসেছে। সে সমস্ত লোভ, হিংসা, কামনা বাসনা থেকে মুক্তি লাভ করতে চায়, কিন্তু এই অন্ধকার জগৎ থেকে আলোর ঠিকানাটা একমাত্র হরিণী দিতে পারে। সেই কারণেই সে বলেছে, হরিণা বোলাতো, হরিণী বোলাতো শুনো, হরিণা তো, হরিণী
হরিণাকে বলল, শোনো তুমি, এ বনচ্ছাড়ি হো হু ভান্ত, এই বন ছেড়ে তুমি চলে যাও। তাহলে বন বলতে কি বোঝাচ্ছে? এটাও আমাদের হৃদয় জগতে সুবিশাল এক বনভূমি আছে। সেই বনভূমিতে কারা বাস করছে? সেই বনভূমিতে ষড়রিপু আছে। সেই ষড়রিপুর দ্বারা, 6 জন শত্রুর দ্বারা আমরা আক্রান্ত। আমাদের লোভ, আমাদের হিংসা, আমাদের কামনা বাসনা, আমাদের মোহ, আমাদের মদ, আমাদের মাৎসর্য, এরা প্রতিটা মুহূর্তে আমাদের ঘিরে আছে সেই বনভূমির মধ্যে। আমরা বৈষ্ণব পদাবলিতে সেখানে দেখেছি আমাদের হৃদয় যমুনার কথা। আর সেই হৃদয় যমুনাতে কে বাস করছে? প্রতিটা মানুষের হৃদয় যমুনাই লোভ, হিংসা, কামনা বাসনা, মোহ, মাৎসর্য, এরা বাস করছে। হৃদয় যমুনা থেকে যদি এই লোভ, হিংসা, কামনা বাসনাকে আমরা বশীভূত করতে পারি, তাহলে আমাদের হৃদয় জগতে সেই পরম ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হবেন। সেই তার সঙ্গিনী রাধিকাও সেখানে আবির্ভূত হবেন। তারা আছেন বলেই আমরা তার দেখা পাচ্ছি না। এখানেও ঠিক সেই রকম। সেই জন্য বলে এই বনভূমি ছেড়ে তুমি চলে যাও। এই বনভূমি বলতে আমাদের হৃদয় জগতে যে বনভূমি আছে, যেখানে লোভ, হিংসা, কামনা বাসনা আছে, তাদের ত্যাগ করো। এবার কি হলো? তরঙ্গতে হরিণার খুর ন দিশ। তরঙ্গতে হরিণার খুর ন দিশ, মানে হরিণা এত দ্রুত চলে গেল যে তার খুর পর্যন্ত দেখা গেল না। তার হরিণা এখানে সমস্ত তার মধ্যে যে লোহ, মোহ, মদ, মাৎসর্য, লোভ এগুলো ছিল, সেগুলি সে ত্যাগ করে সে নির্বাণের পথে ছুটে চলেছে। এর পরের পংক্তিতে ভুসুকু বললেন, ভুসুকু ভনয় মূঢ় হি ওহি ন পৈশই। ভুসুকি বললেন, মূঢ়ের হৃদয়ে এসব প্রবেশ করে না। অর্থাৎ ভুসুকু তার ফণিতা এই কবিতার শেষ পংক্তিতে এসে জানালেন, যারা মূঢ়, যারা অজ্ঞ ব্যক্তি, তারা এই বিষয়ে কিছু জানে না। আমাদের সমাজের বেশিরভাগ মানুষই হচ্ছেন অজ্ঞ। তারা এই নির্বাণের কথা জানে না, এই নির্বাণের কথা তারা জানে না। তারা আমাদের লোভ, হিংসা, কামনা বাসনা, মোহ, মাৎসর্যের মধ্যে আসক্ত হয়ে আছে। এটাকেই তারা প্রকৃত জীবন বলে মনে করছে। সেই কারণেই ভুসুকু এই কথা বলেছিলেন। তো ভুসুকু, কবি ভুসুকু বাদের এই কবিতাটি আমরা পেয়েছি চর্যাপদ থেকে। অসাধারণ একটি কবিতা। তোমাদের সামনে তার বিশেষ যে অর্থ, বাইরের এবং ভিতরের যে অর্থ, সে অর্থটা তুলে ধরলাম। এবার
এর পরের যে ভিডিওটা আসছে সেই ভিডিওতে আমি চর্যাপদ সম্বন্ধে বিশেষভাবে আলোচনা করব। এখন নিশ্চয়ই তোমাদের মধ্যে চর্যাপদটা কি, তার ভাষাগত বৈশিষ্ট্যগুলো কি কি, কি ধরনের ভাষা কবিরা প্রয়োগ করতেন, সেই ভাষার তার অর্থ আমি এখানে তুলে ধরেছি। আশা করি এই বিষয়টি তোমাদের ভালো লাগবে। আর এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা তাহলে বা কোনো বিষয় যদি আলোচনা করার কিছু থাকে তোমরা অবশ্যই আমাকে লিখে জানাবে। আমি তোমাদের যথাযথভাবে চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দিতে। সকলকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং পরবর্তী যে ভিডিও চর্যাপদের উপরে সেটা খুব শীঘ্রই তোমাদের সামনে আমি তুলে ধরব। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানাচ্ছি আমার সাহিত্য ক্যাম্পাস থেকে।